হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আমরা আগের লেকচারে শিখেছিলাম থেভেনিনস থিওরেম, অর্থাৎ থেভেনিনস থিওরেম কিভাবে হয়, কিভাবে ভিডিএইচ আরটিএইচ অ্যান্ড থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করতে পারি সেটা দেখেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে যে নট শিখবো, আজকে আমরা একটা নিউমেরিক্যাল অর্থাৎ সার্কিট আমরা একটা সলভ করব। তো চলো, সার্কিট আমি এঁকে রেখেছি। এখানে দেখো, এখানে কি বলছে, এখানে বলছে যে একটা 2 ওহমের একটা কারেন্ট সোর্স রয়েছে, একটা রেজিস্টার রয়েছে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, 10 ওহমের একটা রেজিস্টার, তার সঙ্গে সিরিজে কানেক্টেড 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, 5 ওহমের একটা রেজিস্টার, 1 ওহমের একটা রেজিস্টার। এবার তোমাকে ক্যালকুলেট করতে বলছে এই 1 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে অর্থাৎ I1, এটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে I1 ইকুয়াল টু কত, মানে আমি কি বলেছিলাম, যে রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা ক্যালকুলেট করতে বলছে সেই রেজিস্টারটা হচ্ছে RL। তাহলে এখানে আমরা লিখতে পারি RL ইকুয়াল টু 1 ওহম। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো, কেভিএল অ্যাপ্লাই করবো, অনেক দেরি হবে, থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করবো, অর্থাৎ এইটুকু পার্টের জন্য আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করব। তবে তার আগে বলে রাখি, আমার আরেকটা লেকচার আছে, সেখানে তোমরা দেখবে যে ইলেকট্রিক্যাল সার্কিট বা নেটওয়ার্ক গুলোকে সলভ করার জন্য বেসিক কিছু ফর্মুলা বা কিছু রুলস আমাদেরকে মনে রাখতে হয়। তো সেটা খুব সহজ এবং সুন্দরভাবে করানো আছে। তোমরা চাইলে এই ভিডিওর প্লেলিস্টও তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা যদি না পাও আমি ডেসক্রিপশনে অবশ্যই ওই ভিডিওটার লিঙ্ক আমি রেখে দেবো, তোমরা গিয়ে ওটা একটু চেক আউট করে নিও, ঠিক আছে? ওটা একটু দেখে নিও, তাহলে তোমাদের এইটা বুঝতেই সলভ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, আই থিঙ্ক অবশ্যই হেল্পফুল হবে। তোমরা জাস্ট একটু আগে ওটা একটু দেখে নিও, ঠিক আছে? তো চলো আমরা এটাকে সলভ করব। তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য কি কি লাগবে? ফার্স্ট হচ্ছে থেভেনিনস ভোল্টেজ, দেন হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে থেভেনিনস ভোল্টেজ অর্থাৎ ভিটিএইচ, ভিটিএইচ ডিফাইন ক্যালকুলেট করার জন্য কি বলেছিলাম, যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেই লোড রেজিস্ট্যান্সটাকে কি করতে হবে, ভাবো, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হবে এবং এই টার্মিনালটা ওপেন সার্কিট হয়ে গেল। এবং যে ওপেন সার্কিট টার্মিনালটা, ওপেন সার্কিট যে টার্মিনালটা, ওই টার্মিনালের যে ওপেন সার্কিট ভোল্টেজ ওটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওটা যদি ক্যালকুলেট করতে পারি সেটাই ইকুয়াল টু হবে ভিটিএইচ এর সঙ্গে। তাহলে এই ফিগারটাকে আমি ড্র করি এটাকে রিমুভ করে দিয়ে। তাহলে এখানে একটা কি আছে, এখানে একটা হচ্ছে কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ারের, এখানে আছে একটা 10 ওহম রেজিস্টার, এবং এখানে আছে একটা 10 ভোল্টের ভোল্টেজ সোর্স, এবং এখানে একটা আছে 5 ওহমের রেজিস্টার, অনেক কিছু আছে। তো সবার আগে কি বলেছিলাম, ফার্স্টে এটাকে গ্রাউন্ড করে দিতে হবে, নিচের নোটটা, নিচের নোট গ্রাউন্ড মানে ভি ইকুয়াল টু এখানে 0। তাহলে এটা 10, এটা 5, এখানে এটা ওপেন টার্মিনাল হয়ে গেল। তাহলে এখানে এই ভিওসিটা ক্যালকুলেট করতে হবে। আগের লেকচার যারা করেছো তাদেরকে কি বলেছিলাম তোমরা একটু লক্ষ্য করবে, সেখানে কি বলেছিলাম, ওপরের এই যে নোটটা, এখানে যদি কোনো রকম রেজিস্টার বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট না থাকে তখন তোমরা কি করতে পারো, তখন তোমরা এই ওপরের এই যে কোনো একটা নোটটাকে কনসিডার করো। আমি মনে করো এই নোটটাকে কনসিডার করলাম, চলো এটাকে না করে এই নোটটাকে কনসিডার করলাম, তখন সবকটা এলিমেন্টকে তোমরা এইভাবে জয়েন করে দিতে পারো, ঠিক আছে? তখন এইটাকে একটাকেই তোমরা নোড হিসেবে কনসিডার করো, এবং এই নোডের যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজটা আমরা দেখছি কি হবে। তো উপরে যেহেতু কোনো রেজিস্টার বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নেই, আমরা এই নোডটাকে কনসিডার করলে এবং সবকটা টার্মিনাল এখানে এসে জয়েন হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, ভিওসি এই টার্মিনাল ওপেন সার্কিটটা, যে ওপেন সার্কিট টার্মিনাল যেটা, এটা ভিওসি, এখানে ভোল্টেজ ভিওসি। তাহলে এই 5 ওহম রেজিস্টারের এখানেও যে ভোল্টেজ, এই নোডটার এখানেও ভোল্টেজ যে ডিফারেন্সটা সেটাও ভিওসি হবে, এবং এটা কানেক্টেড রয়েছে এখানে। তাহলে ওপরে যে কোনো একটা নোডকে কনসিডার করো, সেটারই যে ভোল্টেজ যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা হবে ভিওসি। তার মানে এটা আমরা পেয়ে গেলাম ভিওসি, এই নোডটা ভিওসি, ঠিক আছে? তাহলে তোমরা দেখো, একটা নোড তো আমরা ভিওসি হয়েই যাচ্ছে, তার মানে এই নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে এবং এক্সিট করবে সেটাকে আমরা যদি ডিফাইন করতে পারি তাহলে ভিওসি পেয়ে যাবো। তাহলে এখানে কোনটা অ্যাপ্লাই করতে হবে, কারেন্টের সঙ্গে কার সম্পর্ক, কেসিএল, কিরচফস কারেন্ট ল। তাহলে এটা ইজি হচ্ছে, তাহলে আমরা কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ভোল্টেজ কিরচফস ভোল্টেজ ল তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কেন করবে, ফালতু কেন খাটতে যাবে তোমরা? তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা বুঝে নাও সমস্তটা এই একটা নোডই কানেক্টেড আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল কারেন্ট এই সার্কিটে, এই কারেন্টটা এরকম করে এসে এই নোডে এলো, এই নোড থেকে এবার কি হবে, এরকম করে এই কারেন্ট একটা বেরিয়ে গেল, এই কারেন্টটা বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে
তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ 2 অ্যাম্পিয়ার এই কারেন্টটা এই নোডে এসে এন্টার করছে এবং এইদিকে একটা কারেন্টের একটা ডিভিশন হচ্ছে এবং এইদিকে কারেন্টের ডিভিশন হচ্ছে। তাহলে কেসিএল কি বলছে? কেসিএল অ্যাকর্ডিং টু কেসিএল টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, আউটগোয়িং কারেন্ট। তাহলে এইদিকে মনে করো I2 গেল এবং এইদিকে I1 গেল। তাহলে আমরা লিখতে পারি I1 প্লাস I2 এবং I1টা এই 5 এর মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে I2 সমান I1, আমরা I2 ধরো I2 I1 I2 আমরা কি লিখতে পারি? আমরা কি জানি V ইকুয়াল টু I ইন্টু R, I ইকুয়াল টু V বাই R। ঠিক আছে, I2 টা কোন রেজিস্ট্যান্সের মধ্যে, কোন রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করছে? 10। তাহলে এখানে কি হবে? 10। রেজিস্টারের ভ্যালু তো 10, ঠিক আছে। তাহলে ভোল্টেজটা কি হবে? ঠিক তো, ভোল্টেজটা আমি কি লিখবো? অর্থাৎ এই দুটো টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাকে লিখতে হবে। তাহলে আমরা VOC বাই 10, না VOC বাই 10 তো লেখা যাবে না। তাহলে কি লিখবো? আগের ভিডিওতে কি বলেছিলাম যে কারেন্ট যে নোড থেকে অন্য নোডে ফ্লো করছে, যে নোড থেকে ফ্লো করছে সেই নোডের যে ভোল্টেজ অর্থাৎ VOC থেকে ফ্লো করছে, তাহলে এই নোডের ভোল্টেজ কত? VOC। এবং কোন নোডে এসে শেষ হচ্ছে? এই নোডে। এখানে V ইজ ইকুয়াল টু 0, কিন্তু তার আগে দেখো আরেকটা ভোল্টেজ সোর্স আছে, এটা 10। তার মানে ধরো VOC এই নোড থেকে এই নোডে ফ্লো করছে, তাহলে এই নোডের ভোল্টেজ কত? VOC মাইনাস কোন নোডে এসে শেষ হচ্ছে? এই নোডে। এই নোডের আবার ভোল্টেজ কত? 10। VOC মাইনাস 10 ডিভাইডেড বাই 10, 10 ওহম রেজিস্টার। সেম I1 এর ক্ষেত্রে দেখি। I1 এর ক্ষেত্রে কি? I1 এর ক্ষেত্রে দেখো এখানে ভোল্টেজ টা কত? VOC সেম, কারণ একই তো জায়গায় যুক্ত আছে সবকটা। তাহলে নোড সে একই নোডে তো যুক্ত আছে না, তাহলে এখানের ভোল্টেজও হচ্ছে যে VOC। তাহলে VOC মাইনাস এই নোড থেকে এই নোডে ফ্লো করছে, তাহলে ফার্স্টে যে নোড থেকে ফ্লো করছে সেই নোডের ভোল্টেজ লিখলাম VOC মাইনাস অন্য যে নোডে ফ্লো করছে সেই নোডের ভোল্টেজ। এখানে ভোল্টেজ কত? এখানে V ইকুয়াল টু 0, এখানে V ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 0 ডিভাইডেড বাই রেজিস্টার কত? 5। বুঝলে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে তাহলে তোমরা বলবে যে এখানে 0 লিখলাম, তাহলে এখানে কেন 0 লিখলাম না? এখানেও 0 হতো যদি 10 ভোল্ট ভোল্টেজ সোর্সটা না থাকতো। 10 ভোল্ট যদি ভোল্টেজ সোর্স না থাকতো তাহলে 0 হতো। যেহেতু 10 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে ওখানে একটা আমরা ভোল্টেজ ক্রিয়েট করে দিচ্ছি, তাই তো? তাহলে একটা ডিফারেন্স তো হবেই। মনে করো এখানে 10 থাকলো না, তখন তোমরা 0 লিখতে পারতে। অথবা মনে করো এখানে একটা 5 ভোল্টের একটা যদি আরেকটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিতাম, তাহলে কি হতো? তখন VOC মাইনাস 5 হয়ে যেত, তখন কিন্তু 0 হতো না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এবার সলভ করতে পারি VOC। এবং আমরা জানি VOC যদি সলভ করে নিই, অর্থাৎ এই যে ভোল্টেজটা VOC যদি সলভ করে নিই, সেটা ইকুয়াল টু হবে VTH মানে থেভেনিনস ভোল্টেজের সঙ্গে। তাহলে এটাকে আমরা সলভ করে নিই, চলো। এখানে তো 10 হবে এলসিএম করলে, তাহলে 10 ইন্টু 2 VOC মাইনাস 10 প্লাস 2 VOC, এটা তো 10 এদিকে চলে আসছে, তাহলে 20 3 VOC মাইনাস 10 VOC ইকুয়াল টু 10টাকে এদিকে নিয়ে এলে 30, আর এদিকে 3টাকে আমি নিচে যদি করি তাহলে হচ্ছে 10 ভোল্ট। তাহলে VTH ইকুয়াল টু VOC ইকুয়াল টু 10 ভোল্ট। এবার অ্যান্সারটা দেখে নিই ঠিক আছে নাকি। অ্যান্সার ঠিক আছে। তাহলে VTH আমরা ডিফাইন করে নিলাম। এবার আমরা করব হচ্ছে যে RTH। RTH 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 ডিফাইন করার জন্য কি বলেছিলাম? RTH ডিফাইন করার জন্য হচ্ছে যে সেম, যে লোড রেজিস্টারটা থাকবে সেই লোড রেজিস্টারটাকে রিমুভ করে দিতে হবে, ওপেন সার্কিট করে দিতে হবে, এবং সেই সার্কিটটাকে যদি কোনো সোর্স থাকে, কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স, সেটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো এই ডিঅ্যাক্টিভেশনটা কিরকম? যদি ভোল্টেজ সোর্স থাকে তাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য শর্ট সার্কিট করতে হবে, এবং যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে সেই কারেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য তাকে ওপেন সার্কিট করতে হবে। সিম্পল। তাহলে এখানে দেখো লোড রেজিস্টারটাকে আমরা রিমুভ করে দিয়েছি, তাহলে লোড রেজিস্টারটাকে আমি যদি রিমুভ করে দিই তাহলে ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেল। এরপর কি বলেছে? ইফ দেয়ার এক্সিস্ট এনি কাইন্ড অফ সোর্স লাইক ভোল্টেজ সোর্স এন্ড কারেন্ট সোর্স দেন ইউ হ্যাভ টু ডিঅ্যাক্টিভেট ইট। তো এখানে দুটো সোর্স আছে, একটা কারেন্ট সোর্স একটা ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করব? শর্ট সার্কিট করে দিতে হবে। ফার্স্টে এই ভোল্টেজ সোর্সটাকে খুলে নিতে হবে, এবং এখানে তোমাদেরকে শর্ট সার্কিট করে দিতে হবে। এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি? কারেন্ট সোর্সের ক্ষেত্রে হচ্ছে যে ওপেন সার্কিট, মানে জাস্ট ওই যে সোর্সটা থাকবে ওকে খুলে নাও। তাহলে সোর্সটাকে
খুলে নিলাম, মানে জাস্ট টার্মিনালটা এরকম হয়ে গেল। এখন এইটা, তাহলে আমরা RTH ডিফাইন করব। দেখো সিম্পল, 10 আর 5 কিসে আছে? প্যারালাল। RTH মানে কিছুই নয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তোমরা যেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো সেরকমই বার করতে হবে। তার আগে লোড রেজিস্টারটাকে সরিয়ে দিতে হবে, আর যদি কোনো রকম সোর্স থাকে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, সেই অ্যাকর্ডিং তাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। তারপর এই যে রেজিস্টারগুলো থাকবে সেটা জাস্ট সিম্পল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে RTH ইকুয়াল টু 5 আর 10 প্যারালাল আছে, 10 প্যারালাল 5 এত ওহম। ইউনিট অবশ্যই দেবে, ইউনিট যদি ভুল করে তাহলে কিন্তু হবে না। 10 প্লাস 5, 50 বাই 15 ওহম, 50 বাই 15 ওহম। 5 3 and 5 10 মিনস 3.33 এরকম করে চলতেই থাকবে, 3.33 ওহম। RTH এর ভ্যালু তাহলে হলো 3.33 ওহম। ঠিক আছে, এবার দেখে নি অ্যান্সারটা। 3.1 ব্যাস। RTH এবং VTH পেয়ে গেলাম। এবার কি করতে হবে? থেভেনিনস ইকুইভ্যালেন্ট থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদেরকে ড্র করতে হবে। তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা যদি ড্র করি, কি বলেছিলাম? VTH, তার সঙ্গে RTH এবং তার সঙ্গে RL সমস্ত কিছু সিরিজে জয়েন থাকবে। তাহলে এটা হলো VTH, এর সঙ্গে সিরিজে RTH এবং তার সঙ্গে সিরিজে RL। এখানে RL কত? 1 ওহম। এবং এই RL এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আমরা ডিফাইন করব সেটাই হচ্ছে যে 1 এর মধ্যে দিয়ে, মানে এটাই আমাকে ডিফাইন করতে হবে, মানে এই টোটাল লুপের মধ্যে দিয়ে IL যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। তাহলে VTH এর ভ্যালু কত এসেছে? VTH হচ্ছে যে 10 ভোল্ট এবং RTH কত? 3.33 ওহম। তাহলে এই জাস্ট একটা সিম্পল সার্কিট, এর মধ্যে দিয়ে যদি IL ফ্লো করে তাহলে সিম্পল কি হবে? যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি V ইকুয়াল টু I ইন্টু R। তাহলে I ইকুয়াল টু V বাই R। এখানে V কে, V হচ্ছে VTH থেভেনিনস ভোল্টেজ, এবং R কে টোটাল, এখানে R কে RTH না, RTH প্লাস RL, দুটো রেজিস্টার আছে না, দুটো সিরিজে কানেক্টেড আছে। তাহলে RTH প্লাস RL, তাহলে 10 ডিভাইডেড বাই RTH এর ভ্যালু হচ্ছে 3.33, RL এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 10 ডিভাইডেড বাই 4.33। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেট করে কত আসছে অ্যান্সার একবার দেখে নিই। 10 ডিভাইডেড বাই 4.33, 2.309 কত আসছে? 2.309 অ্যাপ্রক্স ইকুয়াল টু 2.31 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যেন অবশ্যই দেবে, এটা যদি না দাও তাহলে মারাত্মক ভুল, মানে পুরোটাই ভুল হয়ে যাবে। তাহলে জাস্ট সিম্পল থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে তার যে টোটাল যে এই লুপটার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে IL, সেটাই ফ্লো করছে RL এর মধ্যে দিয়ে। তাহলে RL ইকুয়াল টু 1, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছিল তার ভ্যালুটা আমরা ডিফাইন করে দিলাম 2.31। তোমরা একটু ভেবে দেখো তো, যদি এটা KVL অ্যাপ্লাই করতে, একটা লুপ, দুটো লুপ, তিনটে লুপের মধ্যে দিয়ে তিনটে কারেন্ট কনসিডার করলে, I1 I2 I3, তারপর না এখানে করার দরকার ছিল, যেহেতু এটা কারেন্ট সোর্স আছে একটা, দুটোর মধ্যে দিয়ে কনসিডার করবে না, তিনটেই করতে হবে, সরি তিনটেই করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এবং এই I1 এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার হতো তিনটে কনসিডার করলে। সেখান থেকে তিনটে প্যারামিটার পেলে, ভেরিয়েবল প্যারামিটার, সেটাকে হয় ক্যামার্স রুল দিয়ে বা যে করেও এলিমিনেশন সমস্ত কিছু সলভ করতে হতো। তারপরে কোথাও ক্যালকুলেশন একটা ভুল হতো, সমস্তটা বিগড়ে যেত। তার সেটাকে কত সহজ, জাস্ট ওপেন সার্কিট করে আমরা সেখান থেকে VTH টা ডিফাইন করে নিলাম। তাও এখানে খুব সহজ, ওপরে কোনো রেজিস্টার নেই, মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নেই, তাহলে সবকটা এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট একটা নোডে এসে জয়েন হয়েছে। এটা আগের ভিডিওতে বলেছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখবে, না করে কিন্তু এটা দেখবে না। ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, অবশ্যই ফার্স্টে দেখে নেবে। তো দেখো ইজিলি VTH পেলাম। RTH লোড রেজিস্টারটাকে উঠিয়ে দিয়ে ওপেন সার্কিট করলাম, তারপর যে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স আছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিফাইন করে নিলাম, হয়ে গেল RTH। তারপর এই সিম্পল VTH RTH RL তিনটেকে সিরিজে কানেক্ট করে দিলাম, এবং তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা সিম্পল ওহমস ল দিয়ে ডিফাইন করে নিলাম, হয়ে গেল। I1 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটার ভ্যালু। কত ইজি না সমস্ত কিছু, ঠিক।
এইভাবে থেভেনিনস থিওরেম দিয়ে তোমরা খুব কমপ্লেক্স টাইপের যে সার্কিটগুলো আছে খুব সহজে সলভ করে নিতে পারবে। এগুলো কোনো সিম্পল মনে হবে, তবে তার আগে অবশ্যই আগের যে লেকচারটা আছে ওটা কিন্তু অবশ্যই দেখবে। কারণ কিছু কিছু জিনিস এখানে, যেমন আমি যখন এই নোড থেকে এই নোডের দিকে কারেন্ট ফ্লো করছিল, কেন ভিওসি মাইনাস 10 করলাম, আর এখানে যখন ফ্লো করছিল কেন ভিওসি মাইনাস 0 করলাম, এগুলো কিন্তু বুঝতে হবে। কারেন্ট যখন একটা নোড থেকে আরেকটা নোডে ফ্লো করছে, তাহলে তার মাঝে যদি কোনো রেজিস্টার থাকে বা কোনো কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, তাহলে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে বা ভোল্টেজ ডিফারেন্স থাকবে দুটো নোডের মাঝখানে। তো সেই দুটো নোডের মাঝখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে সেটা কি হবে, কারেন্ট যে নোড থেকে ফ্লো করছে সেই নোডের যে ভোল্টেজ, মনে করো ভিএ, এবং বি এর দিকে ফ্লো করছে মানে ভি বি এর দিকে ফ্লো করছে মাইনাস ভিবি। সিম্পল। যে নোড থেকে কারেন্ট ফ্লো স্টার্ট হচ্ছে সেই নোডের ভোল্টেজ মাইনাস যে নোডে শেষ হচ্ছে সেই নোডের ভোল্টেজ। এখানে ভি আমি গ্রাউন্ড করে দিতে হয় সম্পূর্ণ, বারবার বলছি, সার্কিট যখনই করবে গ্রাউন্ড করবে, তাহলে নিচের নোডটা কমপ্লিটলি ভি ইকুয়াল টু 0 হচ্ছে। এখানে ভি ইকুয়াল টু 0, তাহলে ভিওসি মাইনাস 0। আর এখানে ভিওসি থেকে 0 দিকে ফ্লো করছে, কিন্তু কিন্তু এখানে একটা 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেওয়া রয়েছে, তাহলে এখানের একটা ভোল্টেজ কিন্তু তৈরি হয়ে গেল 10 ভোল্ট, যেহেতু ভিওসি মাইনাস 10। এটা পজিটিভ 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট, যদি মাইনাস থাকতো তাহলে ভিওসি মনে করো মাইনাস 10 ভোল্ট থাকবে, মাইনাস 10 ভোল্ট মানে মাইনাস, ওখানে মাইনাস হতো প্লাস হতো, তাহলে ভিওসি মাইনাস মাইনাস অফ 10, তাহলে সেক্ষেত্রে ভিওসি প্লাস 10 হয়ে যেত। সিম্পল। এইভাবে আগের লেকচারটা ভালো করে দেখো, এই বেসিক জিনিসগুলোকে আগে ক্লিয়ার করে নাও, তারপরে এইভাবে থেভেনিনস থিওরেমের মাধ্যমে তোমরা যা কোশ্চেন আসুক সলভ, সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু সলভ করে দেবে উইদিন তোমার এবার যতটা ক্যালকুলেশন পাওয়ার তত মিনিটের মধ্যে। তবে হ্যাঁ, কেবিএল কেসিএল এর থেকে তো অনেক ইজি হবে, খুব লেন্দি প্রসেস হবে, ক্যালকুলেশন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জাস্ট এইটুকুই। তো চলো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে বন্ধুরাও একটু শিখতে পারে। এত জেলাস হয়ে যাও না, নিচে করবো, বাকিদেরকেও একটু শেখার সুযোগ করে দাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা।